নেক্সট পরের কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 10। বেশ ভালো ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো এটা করার জন্য তোমাদের শর্টকাট আমি এই কারণে বলিনি, এবার তোমরা এটার কোনো শর্টকাট বললেন না। এটা করার জন্য দুটো ভাবে শর্টকাট করা যায়, মানে দুটো ভাবে। একটা শর্টকাট হচ্ছে এই যে যেভাবে করালাম, এটা একটা শর্টকাট, মানে প্রতিটা স্ট্রাকচার ঝটঝট করে এঁকে তোমাদের উত্তর করা। আর একটা হচ্ছে মুখস্থ করা, যে এটার ক্ষেত্রে এটা হয়, ওটার ক্ষেত্রে ওটা হয় না, সেই তোমাদের স্ট্রাকচারটাই মনে রাখতে হবে, তার জন্য এটা আর কোনো কিছু করা সম্ভব না। 10-এ যাই। কোন যৌগ যুগ্ম জারণ বিজারণ উভয় ধর্মই প্রদর্শন করে? তো অপশন এ আছে NO, যেখানে এন এর চার্জ +2। সেন্ট্রাল অ্যাটমটাকে নাইট্রোজেন, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। নেক্সট আছে SO3, এটার হচ্ছে +6 হয়। এর হাইয়েস্ট চার্জ হতে পারে +5, নাইট্রোজেনের হাইয়েস্ট চার্জ হয় +5, সো এটা +2 আছে, এটা +5ও যেতে পারে, এবং লোয়েস্ট চার্জ হয় -3, সো এটা -3ও যেতে পারে। আগে জেনে নাও যে জারণ বিজারণ উভয় ধর্ম কারা দেখাতে পারবে। যারা কি হবে, দেখো আমি একটা এক্সাম্পল দিই, H2O2 প্লাস O2 দিয়ে হয় 2H2O, O2 নয় O3 এর সাথে বিক্রিয়া করো ওজন, তারপরে হয় হচ্ছে O2। আচ্ছা ব্যালেন্স আমি করছি না, এটা এখানে এটা চার্জ হয় -1, এটার চার্জ হয় -2, এটার চার্জ হয় 0। দেখো এখান থেকে -2 হয়েছে, তার মানে কি হচ্ছে রিডাকশন, এখান থেকে এটার কি হচ্ছে 0 হয়েছে, মানে অক্সিডেশন। তার মানে এমন একটা চার্জ থাকতে হবে যেটা মাঝখানে থাকবে চার্জটা, ঠিক আছে। কোন যৌগ তাহলে জারণ বিজারণ ধর্ম উভয় প্রদর্শন করতে পারবে যখন তার কেন্দ্রীয় পরমাণুটি মধ্যবর্তী জারণ অবস্থায় থাকবে। যদি কেন্দ্রীয় পরমাণু মধ্যবর্তী জারণ অবস্থায় থাকে, ঠিক আছে, তাহলে সেই পরমাণুটি বা সেই যৌগটি জারণ বিজারণ উভয় ধর্মই প্রদর্শন করবে। তার একটা এক্সাম্পলও তোমাদের দেখিয়ে দিলাম, এটা -1 থেকে একবার -2 হয়েছে, -1 থেকে 0 হয়েছে, সো অক্সিডেশনও হয়েছে আবার রিডাকশনও হয়েছে, ঠিক আছে। এটা মুছছি, আচ্ছা ঠিক আছে আপাতত থাকুক। সো এটা দেখো +2 হয়েছে, তো +2 থেকে +5এও যেতে পারবে, আবার +2 থেকে -3তেও যেতে পারবে, সো এটা জারণ বিজারণ উভয় হবে। কিন্তু এই সালফারের হাইয়েস্ট হয় হচ্ছে +6, তো ওর আর কি হবে, ওর আর জারণ তো হতে পারছে না, +6 থেকে তো আর এর বেশি যেতে পারছে না, সো জারণ তো হচ্ছে না, বিজারণ হচ্ছে। তো একটা তো হলে হবে না, আমাকে তো বলেছে এখানে কোথায় গেল, কোন যৌগ যুগ্ম, মানে দুটোই দেখাবে, সো এই উত্তর হলো না। বি তে যাই, বি বলেছে NO2 আর H2O2, সো NO2 এখানে N এর চার্জ +4, H2O2 হচ্ছে -1, তো এটা +4 থেকে কিসে যেতে পারবে, +5 এ, আবার -3তেও যেতে পারবে, মানে কমেও যেতে পারবে বেশিও যেতে পারবে, -3তে নয় আর কি, মানে হচ্ছে আমি বলতে চাইছি 4-এর থেকে বেশি এবং 4-এর থেকে কম দুটোই সম্ভব, ঠিক আছে, তার জন্য এটা বি হবে। কারণ আর এটা তো আমি একটু আগে এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম যে -1 থেকে 0 হতে পারে, -1 থেকে -2 হতে পারে, সো এটা তো হবেই। তো বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা দেখে নেবো সি আর ডি এর ব্যাপারটাও, সি আর ডিও নিশ্চয়ই এরকম কিছুই হবে, বাট তবু আমরা একটু দেখে নেবো, মুছছি এদিকটা। সি কি বলেছে, সি বলেছে CO2 আর SO2। CO2 তো ডেফিনেটলি দেখাবে না, কারণ এর +4 হাইয়েস্ট, ঠিক আছে, সো এটা +4 যেহেতু হাইয়েস্ট, সো এটা দেখাতে পারবে না, এটা অনলি বিজারণ দেখাবে, জারণ দেখাতে পারবে না, ঠিক আছে। জারণ বিজারণ উভয় ধর্মের প্রদর্শন করবে, মানে এটার হচ্ছে রিডাকশন পসিবল কিন্তু অক্সিডেশন পসিবল না, ঠিক আছে। নেক্সট হচ্ছে SO2 এর ক্ষেত্রে কি, এর হচ্ছে +4, এর আবার কি জারণ বিজারণ উভয় ধর্মই দেখাতে পারবে, সো এটাও আমাদের উত্তর হয়নি। তাই ডি কি বলেছে, N2O5, N2O5 N এর চার্জ +5, আর O3 এর ক্ষেত্রে O3 নির্দিষ্ট কোনো রকম চার্জ তো হয় না, O3 একটা হচ্ছে শক্তিশালী জারক দ্রব্য, ঠিক আছে, এটা একটা জারক দ্রব্য, যার কারণে হচ্ছে এটা হচ্ছে খুব একটা স্থিতিশীল নয়, এটা খুব ইজিলি O2 আর O তে ভেঙে যায়, ঠিক আছে, সো এটার ব্যাপারটা অন্যরকম। তো এখানে নাইট্রোজেনের যেহেতু +5ই হাইয়েস্ট, তো এটা তো আর জারণ বিজারণ কোনো জারণ তো এর হবে না, ঠিক আছে, এর জারণ হওয়া সম্ভব না কিন্তু বিজারণ হওয়া সম্ভব, সো এটাও আমাদের উত্তর হয়নি, আর এটার ক্ষেত্রে বলতে পারছি না, সো আমাদের ডি উত্তর হলো না। ওকে,
তাহলে 10 হয়ে গেল। নেক্সট 11 নম্বর প্রশ্ন যাব। 11 নম্বর প্রশ্নটা আমি খুব সুন্দরভাবে এখন একটু বেশি ডিটেলসে বলবো, ঠিক আছে? বেশি ডিটেলসে বলবো, কারণ বেশি ডিটেলসে না বললে বাকি প্রশ্নগুলো আমাকে আরো সেই পরে বলতেই হবে। সো 11 নম্বর প্রশ্ন খুব ডিটেলসে বলবো। বলেছে দ্বিমেরু ভ্রামক শূন্য। দ্বিমেরু ভ্রামক 0, ঠিক আছে? মানে মিউ ইজ ইকুয়াল টু হয় ই ইন্টু ডি, চার্জ ইন্টু ডিস্টেন্স, ঠিক আছে? তাহলে চলো দেখি কার মিউ 0। প্রথমে আমাকে স্ট্রাকচারগুলো আঁকতে হবে, এছাড়া তো কোনো অপশন নেই এটা করার। সো XCF6 আঁকবো। আর খুব সহজ পদ্ধতিতে আমি রাসায়নিক বন্ধনে তোমাদের ফার্স্ট সেমিস্টারে এই আঁকাগুলো শিখিয়েছি, এখন আরেকবার শিখিয়ে দিচ্ছি। জেনারেল থেকে লাস্ট কক্ষপথে 8টা, ফ্লুরিনের থেকে, ফ্লুরিন হচ্ছে যেটা সেন্ট্রাল অ্যাটম থাকবে, ঠিক আছে? যেটা সেন্ট্রাল অ্যাটম তার লাস্ট কক্ষপথের সংখ্যা নেবো। আর ফ্লুরিন হচ্ছে একযোজি মৌল, তো 6টা বন্ধন করবে, 6টা ফ্লুরিন আছে, সো 6 ডিভাইড বাই 2, তার মানে কত হবে 7। বোঝাতে পারলাম? আবারও রিপিট করছি, জেনারেল থাকে লাস্ট কক্ষপথে 8টা ইলেকট্রন। এবার যেটা আমি সেন্ট্রাল অ্যাটম নেবো সেটা লাস্ট কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যোগ যে সাইডের যে এলিমেন্টটা আছে সেটা যদি একযোজি হয় সেগুলো কতগুলো আছে সেটা লিখে দিলেই হবে। তাহলে 6টা ফ্লুরিন 6টা ইলেকট্রন দেবে, সো 6 ডিভাইড বাই 2 মানে হয় sp3d3 7। তাহলে স্ট্রাকচারটা, তাহলে এখানে 6টা বন্ড পেয়ার করবে 6টা ফ্লুরিন, আর একটা বাকি পড়ে যাচ্ছে এখনো 7টা, তার মানে একটা লোন পেয়ার হবে। তাহলে লোন পেয়ারটা আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এরকম হবে স্ট্রাকচারটা XCF6। ভালো করে বুঝে নাও এগেইন। 7 আছে, 7টা মানে 6টা বন্ড পেয়ার, কারণ 6টাই তো ফ্লুরিন আছে, বাকি আরেকটা কি হয়ে যাবে লোন পেয়ার হিসাবে থেকে যাবে, যেটা বন্ড করতে পারেনি। এটা হলো XCF6। তাহলে এখানে দেখো মিউ এর ভ্যালু বলেছে 0। মিউ এর ভ্যালু 0টা কেমন হয়, দুই টানাটানি খেলার মতো, দুজন দুদিক থেকে যদি সমানভাবে বল প্রয়োগ করে টেনে একে অপরকে প্রশমিত করে দেয় তাহলে 0 হয়। কিন্তু এখানে তো 6টা ফ্লুরিনকে টানা হলো, এদের তো এরা সবাই নিজের দিকে টানছে, এ টানছে এ টানছে, 0 হয়ে গেল, কিন্তু লোন পেয়ারটা তো রয়ে গেছে এখনো, তাই না? লোন পেয়ারটা এখনো রয়ে গেছে, সো মিউ এটা এখানে কি হবে, নট ইকুয়াল টু 0। কারণ লোন পেয়ারটা তার মানে যে কোনো একটা দিকে নির্দিষ্ট ফোর্স যাচ্ছে, এদিকে যাচ্ছে, সেটাকে তো অপোজ কেউ করতে পারছে না, আর কেউ নেই করার মতো, তো সেই কারণে মিউ নট ইকুয়াল টু 0 হবে। নেক্সট বি তে যাই, চলো দেখি বি আঁকি। XCO3 এটা হবে 8/2 মানে 4। এবার তুমি বলবে অক্সিজেনেরটা কেন কাউন্ট করলাম না? আমি কি বললাম, সবসময় একযোজি মৌল যেগুলো আছে সেগুলোরটা কাউন্ট করবো। অক্সিজেন তো দুটো বন্ড করে, দ্বিযোজি মৌল, তাই অক্সিজেনেরটা আমরা কাউন্ট করবো না। 8/2 হবে 4 মানে sp3। তাহলে sp3 কেমন হবে, এটা মানে 3টে বন্ড পেয়ার প্লাস একটা লোন পেয়ার, এটা হবে এই যে ডাবল বন্ড ও ডাবল বন্ড ও ডাবল বন্ড। এখানে বন্ড পেয়ার মিন্স আরো ডিটেলসে যদি লিখতে চাই তাহলে আমি আরো ডিটেলসে লিখছি যে 4টে মানে হচ্ছে 3টে সিগমা একটা লোন পেয়ার, ঠিক আছে? তাহলে এরকম স্ট্রাকচার হলো, এখানে এই অক্সিজেন টানছে, এখানে এটা টানছে, এখানে এটা টানছে, আর উপর দিকে আবার এটা টানছে, একে অপরকে প্রশমিত করতে পারছে না, কারণ সেম গ্রুপ তো নেই। এইদিকে অক্সিজেন টানছে, এদিকে অক্সিজেন টানছে, এদিকে লোন পেয়ার টানছে, তো সেম তো নয়, তাই জন্য মিউ নট ইকুয়াল টু 0, একে অপরকে প্রশমিত করতে পারছে না, সম পরিমাণ হতে হবে না। সি, চলো সি দিকে কি বলেছে, XCF4, তার মানে 8 যোগ 4 বাই কত হবে 2, মানে কত হচ্ছে 6, ঠিক আছে? 6 মানে sp3d2, এটা sp3d2। 6টা মানে এখানে কি হবে, 4টে সিগমা আর একটা লোন পেয়ার, ঠিক আছে? কারণ 4টেই তো ফ্লুরিন আছে, তাহলে 4টে ফ্লুরিন 4টা বন্ড করবে, বাকি যা পড়ে থাকবে সেটা কি হবে, লোন পেয়ার হবে, দুটো লোন পেয়ার। তাহলে XCF4 কেমন স্ট্রাকচার হয়, অক্টাহেড্রাল। এগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে, এগুলো তোমাদের পড়তেই হবে, কিচ্ছু করার নেই। সবার আগে ক্লাস 11-এর যারা এগুলো পারবে না তাদের জন্য বলছি, ক্লাস 11-এর বই খুলে এই যে 7 হলে কি হয়, 7-এর মধ্যে যদি 6টা বন্ড থাকে, একটা লোন পেয়ার হলে কেমন স্ট্রাকচার হয়, 3টে সিগমা একটা লোন পেয়ার হলে কি হয়, 4 হলে কি হয়, 6 হলে কি হয়, এগুলো জানতে হবে। 6 হলে স্ট্রাকচার হয় অক্টাহেড্রাল। তো এখানে 4টে ফ্লুরিন 4 কোনায় দিয়ে দিলাম, তো এইদিকে টানছে, এইদিকে টানছে, এইদিকে টানছে, তাহলে এই ফ্লুরিনটা এই ফ্লুরিনকে প্রশমিত করছে, এই ফ্লুরিনটা এই ফ্লুরিনকে প্রশমিত করছে, এই লোন পেয়ারটা এই লোন পেয়ারকে প্রশমিত করছে, তার জন্য
মিউ ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, প্রশমিত করতে পারছে একে অপরকে, তাই মিউ ইজ ইকুয়াল টু 0। তো আমাদের সঠিক উত্তর কি হবে? অপশন সি। এবার চলো দেখি বাকিটাও আমরা দেখে নিই, বাকিটা কেন হলো না, মানে অপশন ডিটা কেন হলো না সেটাও একটু দেখে নিই। অপশন ডিটা XCOF2 আছে, তাই তো? এক্সির 8, ফ্লোরিনের 2, অক্সিজেন তো কাউন্ট করবো না কারণ অক্সিজেন হচ্ছে দ্বিযোজী মৌল। ডিভাইড বাই 2 মানে হচ্ছে 5, মানে কি হবে? sp3d। আর এখানে ফ্লোরিন কটা আছে? 2, অক্সিজেন কটা আছে? 1টা, তার মানে 3টে সিগমা আর 1টা লোন পেয়ার। ঠিক আছে, 3টে সিগমা হবে আর 2টো লোন পেয়ার। আমি কি করছি? 2টো লোন পেয়ার, তাহলে কেমন হবে? ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে ত্রিকোণীয় দ্বিপিরামিড। ওই যে ত্রিকোণীয় আর ওপরে একটা নিচে একটা দ্বিপিরামিডীয়। ঠিক আছে, সো ডবল বন্ড ওটা ধরো আমি এখানে দিয়ে দিলাম, এক্সিটাকে আমি এখানে দিয়ে দিলাম, লোন পেয়ার 2টো এখানে একটা, এখানে একটা, আর এখানে আবার বোঝা যাচ্ছে না, কালিটা তো ডিপ হয়ে গেছে। এখানে একটা এফ, এখানে একটা এফ। লোন পেয়ার ছাড়া যদি এটা দেখতে হয় তাহলে কেমন লাগবে? টি শেপ লোন পেয়ার ছাড়া, আর লোন পেয়ার নিয়ে টিবিপি মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল। ঠিক আছে, তো এখানে কি হচ্ছে? এই ফ্লোরিনটা এই ফ্লোরিনকে প্রশমিত করছে, বাট এই দিকের গুলো প্রশমিত হচ্ছে না, তো এখানেও মিউ নট ইজ ইকুয়াল টু 0 হবে। ওকে, বোঝাতে পারলাম আশা করি। ভালো করে ব্যাপারগুলো বুঝে নাও তোমরা যে কি হচ্ছে এখানে। জাস্ট নর্মাল ক্যালকুলেশন করতে হবে, এবার স্ট্রাকচার আঁকাটা, কোনটার কি স্ট্রাকচার হবে সেটা কিন্তু তোমাদের আগে ফার্স্ট সেমিস্টার থেকে রাসায়নিক বন্ধন থেকে পড়তে হবে। 5 হলে কেমন হয়, 4 হলে কেমন হয়, 6 হলে কেমন হয়, এগুলো তোমাদের পড়তে হবে। সো ডি আর বি উত্তর হয়নি। নেক্সট পরে কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 12। চলো দেখি কোশ্চেন নাম্বার 12 কি বলেছে। কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? চলো দেখি। টিস্যু বেরিয়ে চলে গেছে। আগের স্ট্রাকচার গুলো কিন্তু না আঁকলে কিছু বলা যেত না, ওগুলো স্ট্রাকচার একেই বলতে হবে তোমাকে। নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন বলেছে? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এটা হয়। ঠিক আছে, বলেছে ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন, এটার উত্তর সবাই আমরা জানি, অপশন ডি হবে, অক্সিজেন হবে সর্বনিম্ন। তার কারণ কি? অক্সিজেনের আকার খুব ছোট, অক্সিজেনের আকার খুব ছোট হওয়ায় কি হয়? 2p উপকক্ষের ইলেকট্রন ঘনত্ব, কক্ষের ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট বেশি হয়, যথেষ্ট বেশি হয়। ঠিক আছে, এবং অতিরিক্ত ইলেকট্রনের উপস্থিতির জন্য, এবং অতিরিক্ত ইলেকট্রনের উপস্থিতির জন্য কি হয়? অতিরিক্ত ইলেকট্রনের উপস্থিতির জন্য ইলেকট্রন ইলেকট্রন কি হবে? বিকর্ষণ হবে। ইলেকট্রন বিকর্ষণ হবে। ঠিক আছে, তাহলে এর যেহেতু সাইজ অত্যন্ত ছোট, ঠিক আছে, এর যেহেতু সাইজ অত্যন্ত ছোট, আকার খুবই ছোট, তার জন্য কি হবে? 2p উপকক্ষের ইলেকট্রন ঘনত্ব যথেষ্ট বেশি হবে। এবং এবার যদি আমি আরো একটা ইলেকট্রন দিই, এখানে বলেছে না ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ এনথালপি। আসক্তি মানে হচ্ছে ইলেকট্রন, একই জিনিস, দুটো একই জিনিস, ইলেকট্রন গ্রহণ এনথালপি, দুটো জিনিস একই। সো সেই কারণে কি হবে? অতিরিক্ত ইলেকট্রন যদি এর মধ্যে আসে, ইলেকট্রন বিকর্ষণ হবে, তাই জন্য এর আরেকটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে চায় না, তাই জন্য অপশন ডি হচ্ছে আমাদের উত্তর, যে এর আকার ছোটোর জন্য। ঠিক আছে, অপশন ডি হচ্ছে আমাদের উত্তর হয়। এবার বাকিগুলো কি হয়? বাকিগুলোর ক্ষেত্রে এস যেহেতু আকারে বড়, ঠিক আছে, এস যেহেতু আকারে বড়, সালফার
আকারে বড় হওয়ায় 3p উপকক্ষের ক্ষেত্রে 3p উপকক্ষের ইলেকট্রন ঘনত্ব তথা ইলেকট্রন বিকর্ষণ অনেক কম হয়, ঠিক আছে? বোঝাতে পারলাম? কি হলো ব্যাপারটা, যে সালফারের তো আকারে একটুখানি বড় হয়েছে, যত উপর থেকে নিচে নামছে সাইজ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, আকার বৃদ্ধি পাচ্ছে। সেই কারণে 3p উপকক্ষের ইলেকট্রন ঘনত্ব মানে ইলেকট্রন বিকর্ষণ অনেকটাই কম হয়, ঠিক আছে? এতটা পরিমাণ ইলেকট্রন ঘনত্ব থাকে না। এবং গ্রুপের বাকি মৌলগুলোর ক্ষেত্রে কি হয়, গ্রুপের পরবর্তী মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান ক্রমশ হ্রাস পায়, মানে যত উপর থেকে নিচে যায় ইলেকট্রন গ্রহণ এনথালপি মানে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি কি হয়, ধীরে ধীরে হ্রাস পায়, ঠিক আছে? কারণ এদের আকার বৃদ্ধি পাচ্ছে, সেই কারণে এদের ইলেকট্রন অ্যাফিনিটি হ্রাস পায়। তার জন্য আমাদের ট্রেনটা হয় সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, তারপরে অক্সিজেন। সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, অক্সিজেন, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন গ্রহণ এনথালপির ট্রেনটা, ঠিক আছে? তার জন্য সর্বনিম্ন কার হয়, অক্সিজেনের। তাই অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? ভালো করে বিষয়গুলো বুঝে নিয়ে পড়বে, পুরোটাই বোঝার উপর ডিপেন্ড করে এগুলো হচ্ছে, ঠিক আছে? সো অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে 2p উপকক্ষটা হচ্ছে লাস্ট, আর এই সালফারের ক্ষেত্রে 3p, তাই 3p লিখেছি, 2p আর 3pটা অবশ্যই এগুলো তোমরা জানো, তবুও বলে দিলাম। তো ভালো করে কিন্তু পিরিয়ডিক টেবিল পড়তেই হবে, পিরিয়ডিক টেবিল যে পড়বে না সে কিন্তু কোনো কেমিস্ট্রি উত্তর দিতে পারবে না, কেমিস্ট্রি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, ঠিক আছে? সো এটা তো তোমাকে পড়তেই হবে। নেক্সট পরের কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 13। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 13 কি বলেছে। নিচের কোনটি সবচাইতে বেশি আম্লিক? HOCl আছে, তো এখানে Cl এর ইলেকট্রনিক Cl এর চার্জ, প্রত্যেকটা Cl এর চার্জ আমি বের করবো, ঠিক আছে? তো এটার ক্ষেত্রে কথা হয় +1 প্লাস -2 প্লাস x ইকুয়াল টু 0, তাহলে x এর ইকুয়াল টু কত হবে আমাদের? ক্লোরিনের চার্জ এখানে কত হবে? 1, ঠিক আছে? সো +1 হলো, প্রত্যেকটা চার্জ বের করবো আমরা আগে। নেক্সট HClO2, তাহলে +1 হচ্ছে হাইড্রোজেনের, ক্লোরিনের x ধরে নিচ্ছি, আর এখানে 2 × -2 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু কি হবে? 3 হবে, ঠিক আছে? 3 হচ্ছে, তার মানে এখানে ক্লোরিনের চার্জ +3। C তে যাই, C কি আছে? HClO4, তাহলে +1 প্লাস x প্লাস 4 × এক একটা অক্সিজেনের -2, ঠিক আছে? 4 × -2 সমান 0, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? +7 হচ্ছে। এখানে ক্লোরিনের চার্জ কত? +7। নেক্সট ডি তে যাই, ডি কি বলেছে? HClO3 +1 প্লাস x প্লাস 3 × -2 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু কি হবে? +5, ঠিক আছে? তার মানে এখানে ক্লোরিনের চার্জ কত? +5। তাহলে সবচাইতে বেশি চার্জ কার? অপশন সি এর, তাই সি এর আম্লিকতা বেশি। জারণ সংখ্যা বা চার্জ যত বৃদ্ধি পায় অ্যাসিডিটি তত বৃদ্ধি পায়, সবচেয়ে সহজ এটা, ঠিক আছে? জারণ সংখ্যা বা চার্জ যত বৃদ্ধি পায় অ্যাসিডিটিও ততটাই বৃদ্ধি পায়, তাই জন্য আমাদের উত্তর কি হবে? অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরের কোশ্চেনে যাই।